সুপ্রভাত বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম বহরমপুর বাইপাস। লিভিং ইনসোলিটো চ্যানেলের আর একটা নতুন সিরিজ এবং অবভিয়াসলি আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 20শে অক্টোবর 2024। আমরা বেরিয়ে পড়েছি আর একটা নতুন রাইডে। তো ব্লগটা শুরু করছি বহরমপুর থেকেই, তার কারণ আমরা বেরিয়েছি 2:45-র সময় বাড়ি থেকে, এবং তখন থেকে পুরো রাস্তাটাই এতটাই বেশি ফগ ছিল যে খুব একটা বেশি তোলা যায়নি। ইনফ্যাক্ট ভিজিবিলিটি অলমোস্ট জিরো ছিল। এখনো ফগ আছে, এখন বাজে প্রায় 6:30, এখনো ফগ আছে, কিন্তু এখন অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। এবারে আমার সফর সঙ্গী অনিন্দর সঙ্গে আমার লাস্ট ভ্রমণ হয়েছে 1999 সালে, অর্থাৎ গত শতাব্দীতে। তার মানে প্রায় সিকি শতাব্দী বাদে আবার আমরা একসঙ্গে বেরিয়েছি। অনিন্দ কল্যাণী থেকে স্টার্ট করেছে, আর আমরা ওই কল্যাণী মোড়ে NH-34-এর ওপর মিট করেছি। তখন আমাদের বাইক ছিল না, সাইকেল ছিল। না, আমাদের ওটা ছিল ট্রেক। ওটা ছিল ট্রেক, ওটা ট্রেক ছিল। বাইক ট্রিপ ফার্স্ট টাইম। হ্যাঁ, বাইক ট্রিপ এবারই ফার্স্ট। শুরুটা বড় খতরনাক ছিল, কুয়াশায় কিছু দেখা যাচ্ছে, কিচ্ছু না, ঠান্ডাও ছিল। তারপরে দিনের আলো ফোটার সাথে সাথে বেশ অনেকটা পরিষ্কার হয়ে গেল, এবং কৃষ্ণনগর থেকে এখনো পর্যন্ত ভালোই টানলাম, তাই না? ইনফ্যাক্ট আমরা যখন স্টার্ট করেছি তখন আমাদের স্পিড ছিল মোটামুটি 30, 40, 50 এর মধ্যে, এবং তাতেও সম্পূর্ণ ভিজে গেছি আমরা। দেখুন, আমরা বাড়ি থেকে এই অবধি আমাদের জার্নিটা একটা ছোট্ট করে দেখাচ্ছি, একটু সিনপসিস রইল আপনাদের জন্য। আমরা সেই ফাঁকে একটু চা খেয়ে নিই, আজকের প্রথম টি ব্রেক আমাদের। এখন বাজে ভোর 3টে, রাত 3টে। আমি স্টার্ট করলাম বাড়ি থেকে, আরও 15-20 মিনিট আগে বেরোনোর ইচ্ছা ছিল, কিন্তু যা হয় আর কি, হয়ে ওঠেনি। তো এগুলো তো সব চেনা রাস্তা, বহুবার দেখা আমার বাড়ির রাস্তা, প্রায় সব ভিডিওতেই দেখা যায়। তা আমরা একটু এগিয়ে নিই, কাপা মোড়ের কাছাকাছি গিয়ে আবার বাকি অংশের রেকর্ডিং করব। কাপা মোড়ের এই ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে গেছে, ফলে এখানে এখন জ্যামটা আর একেবারেই নেই। এই সময় এমনিতেও থাকার কথা না, তবুও যে 2-4টে গাড়ি থাকতো সেটাও এখন সব ওপর দিয়ে যাচ্ছে বলে একেবারেই ফাঁকা। বেশ কুয়াশা এখন। আমাদের বাড়ি থেকে যখন স্টার্ট করেছিলাম সেই চত্বরে এরকম কুয়াশাটা ছিল না, কিন্তু এখানে বেশ ভালো ফগ আছে। কুয়াশার জন্য দেখতে খুব অসুবিধা হচ্ছে। এই যে কুয়াশা পুরো ধোঁয়ার মতন উঠছে। আর একটা যেটা চেঞ্জ দেখছি, এই রাস্তাটার অবস্থান একটা ভালো হয়েছে। লাস্ট মে মাসে যখন নর্থ বেঙ্গল গিয়েছিলাম, এই রাস্তাতেই যাওয়া, এই রাস্তা দিয়েই ফেরা। তো তখন যা কন্ডিশন দেখেছিলাম তার থেকে এখন একটু বেটার, একটু কেন অনেকটাই বেটার। কি কুয়াশা, কি কুয়াশা, বাপরে বাপ। এই চলে এসছি বড় জাগুলির মুখে। এই বাঁদিকে আমরা সার্ভিস রোডটা ধরবো। কুয়াশাতে বড্ড সমস্যা হচ্ছে। চলে এসেছি বড় জাগুলির মুখে, অর্থাৎ NH-34 বা NH-12 যাই বলি না কেন, সেখানে উঠে পড়েছি। এ পথে লাস্ট এসেছিলাম এবছরেরই মে মাসে। তখনকার সঙ্গে আজকের একটা ডিফারেন্স একটু দেখা যাচ্ছে। সেটা হলো যে তখন এই ওভারপাসটাতে লাইটের পোস্টগুলো লাগানো হয়েছিল, কিন্তু লাইটটা লাগানো হয়নি। এখন সেই কাজটা কিন্তু হয়ে গেছে। কতটা বোঝা যাচ্ছে অবশ্য জানি না, তার কারণ ভয়ঙ্কর কুয়াশা। দেখতে মোটামুটি বেশ ভালোই লাগছে। কল্যাণী মোড়ে দাঁড়িয়ে আছি, পার্টনার এখনো এসে পৌঁছয়নি, তো ওয়েট করছি, আসলে আবার এগোবো। কিন্তু কতটা জলদি এগোতে পারবো জানি না। ভয়ঙ্কর কুয়াশা, ভয়ঙ্কর কুয়াশা। জাস্ট কিছু দেখা যাচ্ছে না সামনে। আমি সামনেটা দেখাচ্ছি একটু, কিছুই দেখা যাচ্ছে না। পার্টনারের সঙ্গে দেখা হয়ে গেছে, আমরা এগোচ্ছি, কিন্তু কুয়াশাতে আমাদের গতি খুব স্লথ হয়ে গেছে।
কিছুই প্রায় দেখা যাচ্ছে না, মাঝে মধ্যেই ভাইজার খুলে চালাতে হচ্ছে। ওই জন্য এই কুয়াশা না কাটলে মোটেও টানা যাবে না। আমরা এখন ওই 40, 50, 60 ম্যাক্সিমাম এর মধ্যে থাকছি। দেখি কতক্ষণ এই কুয়াশা থাকে। রানাঘাট পেরোচ্ছি। পৃথিবীর যাবতীয় কুয়াশা এখানে এসে জমেছে পুরো রাস্তাতেই, এবং সেই কুয়াশাটা শিশির হয়ে না সমস্ত মালপত্র ভিজিয়ে দিয়েছে, গ্লাভস ভিজে গেছে, ভাইজারটা ভিজে যাচ্ছে, জল পড়ছে ভাইজার থেকে টুপটুপ করে, এবং মাঝে মধ্যে ভাইজার তুলে দিয়ে চালাতে হচ্ছে, এতটাই ভিজিবিলিটি কমে যাচ্ছে। এই নাকের এখান দিয়ে, মুখের এখান দিয়ে, দুপাশ দিয়ে শিশিরের জলটা গড়িয়ে গড়িয়ে পড়ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। জীবনানন্দ দাশের প্রিয় ঋতু ছিল হচ্ছে হেমন্ত। তার কবিতাতে মাঝে মধ্যেই আর কি হেমন্তের নানান বিষয়ের একটা উল্লেখ থাকতো। সে হিমের কথাই হোক, শালি ধানের কথাই হোক, কোনো না কোনোভাবে হেমন্তের একটা রেফারেন্স ঘুরে ঘুরে আসতো। তা আমি কয়েক বছর ধরে ফিল করছিলাম যে আমাদের সমতলে দক্ষিণবঙ্গে এখন ঋতুটা অন্যরকম। আমরা ছোটবেলায় যে 6টা ঋতুর কথা পড়েছি সেসব ব্যাপার স্যাপার আর নেই। আমাদের এখানে ঋতু বলতে অসহ্য গরম, গরম আর কম গরম, এই হচ্ছে ঋতু। আর বছরের যে কোনো সময়ই, সে জানুয়ারি মাসই হোক, আগস্ট মাসই হোক, আর নভেম্বর মাসই হোক, যে কোনো সময়ই বৃষ্টি হতে পারে। এই হচ্ছে আমাদের ঋতু, বুঝতে পারতাম। এই যে মনোরমা রানাঘাটের একটা ল্যান্ডমার্ক, সেটা পেরোচ্ছি। হ্যাঁ, আবার ফিরে আসি প্রসঙ্গে। আজকে বেশ কয়েক বছর বাদে হেমন্ত বিষয়টাকে ভীষণভাবে ফিল করলাম। এই একটু আগে যখন চাকদার পায়রাডাঙ্গার মাঝামাঝি ছিলাম, তখন দেখছিলাম বেশ কিছু লোকজন নগর কীর্তনে বেরিয়েছেন, খোল করতাল এসব নিয়ে। তাদের সকলের গায়ে চাদর, কারোর কারোর মাফলার। তো ঠান্ডা অতটা হয়তো নেই, কিন্তু এই কুয়াশা, শিশির, একটা শিরশিরে ভাব, এই জিনিসটাতে হেমন্তকে আজকে খুব ভালোভাবে বহু বছর বাদে অনুভব করতে পারলাম। ঋতুচক্রে হেমন্তের উপস্থিতি বহু বছর বাদে আজকে ফিল করতে পারলাম। শান্তিপুর পেরোচ্ছি আমরা। নিচের রাস্তাটা চলে গেছে, এই নিচের রাস্তাটা চলে গেছে শান্তিপুর শহরে। এই ফ্লাইওভারটা দিয়ে আমরা সেই শহরটাকে বাইপাস করছি। কুয়াশার অবস্থা এখনও একই রকম, বিন্দুমাত্র ইমপ্রুভমেন্ট হয়নি। নর্মাল সিচুয়েশন থাকলে এতক্ষণে আমরা হয়তো বেতুয়া ডরিটরি পেরিয়ে চলে যেতাম। চলে এসেছি কৃষ্ণনগর। এই যে এইটা হচ্ছে বাতকুল্লা রোড। আমরা সোজা বেরোবো। আগে আসলে এই রাস্তা দিয়েই আসতাম। এখন মে মাস থেকে আমরা ওই রাস্তাটা ছেড়ে NH-34 ধরেই আসছি। এটা একটু লম্বা হলেও অনেক কম সময়ে পৌঁছানো যায়, যদিও ওই রাস্তাটার দুটো পাশ এত সুন্দর যে ওটা আমার খুব প্রিয় রাস্তা ছিল। কুয়াশার এখনো কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, কিন্তু রাস্তা নিয়ে অভিযোগ করবার কোনো জায়গা নেই। খুব সুন্দর রাস্তা, খুব সুন্দরভাবে মেনটেন্ড রাস্তা। মাঝখানে একবার একটু 2 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, ব্যাটারিটা শেষ হয়ে গিয়েছিল, গোপ্রোর ব্যাটারিটা চেঞ্জ করলাম। আর এই সমস্ত কিছু না একদম ভিজে গেছে। গ্লাভস তো বটেই, জ্যাকেটটা পর্যন্ত ভিজে গেছে, ব্যাগপত্র সব ভিজে গেছে। রেন কভার লাগাইনি আমি কোনোটাতেই, ট্যাঙ্ক ব্যাগে পুরো ওপরটা ভিজে ভিজে রয়েছে। যাই হোক, কি আর করা যাবে, এর মধ্যে দিয়ে যেতে হবে। বাবা, পুরো জল বইছে। আমরা দেবগ্রামের কাছে, এইখানে বেশ কিছুটা জায়গা সিঙ্গেল লেন। এই যে এইখান থেকে আবার ডাবল হয়েছে, কিন্তু এই মুখ থেকে পেছনে যে টোল প্লাজাটা অবধি রয়েছে ওই অবধি সিঙ্গেল লেন, মানে একদিকে লেন দিয়েই বোথ সাইডের ভেহিকল যাচ্ছে।
কুয়াশার সিচুয়েশন অনেকটা ইমপ্রুভ করেছে, ফলে এখন একটু 75, 80, 85, কখনো কখনো 90 এরকম অবস্থাতেও টানা যাচ্ছে, কিন্তু এখনো ভালোই কুয়াশা রয়েছে। আর এই ধরনের উৎপটাং ট্রাফিক, জনগণ অলরেডি শুরু হয়ে গেছে, এটা বেলা বাড়লে আরো বাড়বে। অ্যাক্সিডেন্ট হয়েছে, উল্টেছে। এই জায়গাটার নাম হচ্ছে সারগাছি মোড়। এই রাস্তাটা দিয়ে আগে আমরা যেতাম, এটা হচ্ছে কেএন কলেজের পাশ দিয়ে গিয়ে চলে যায়। এবছর মে মাসের আগে অবধি যতগুলো ট্রিপ করেছি সব এই রাস্তাতেই গেছি, কিন্তু মে মাস থেকে আমরা এই রাস্তাটা ধরেছি, তার কারণ ততদিনে বহরমপুর বাইপাস খুলে গেছে, ফলে আর বহরমপুর শহরের জ্যামটা ভোগ করতে হয় না। তাই আমরা ওই রাস্তা ছেড়ে এখন এই রাস্তাতেই নর্থ বেঙ্গল যাই, বহরমপুরকে পেরিয়ে। এই ব্যাপারটা শুরু হয়েছে গত মে মাস থেকে, অর্থাৎ গত মে মাসে যখন আমরা নর্থ বেঙ্গল গেলাম, যার লিঙ্কটা এই মুহূর্তে আই বাটনে আসছে, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। অ্যাকচুয়ালি ওই ভিডিওটার সঙ্গে আজকের এই ভিডিওটা দেখলে আপনারা কম্পেয়ার করে বুঝতে পারবেন যে এই 5 মাসে বা 4 মাসে কতটা কি চেঞ্জ হয়েছে এই রুটটা। এখনো ফগ খুব একটা যায়নি, তবে ইমপ্রুভমেন্ট হয়েছে অনেকটা। সামনে দেখা যাচ্ছে ডালখোলা 261, মালদা 135, বহরমপুর 7 কিলোমিটার। যদিও ওটা বহরমপুর সিটিটাকে দেখাচ্ছে, আমরা বহরমপুর সিটিতে যাব না, তবে আমরা আমাদের ফার্স্ট ব্রেকটা নেব বহরমপুর বাইপাসের ওপরে, ওখানে একটু দাঁড়াবো, চা খাবো। এখনো কিন্তু এখানে NH-34ই দেখাচ্ছে, আবার NH-12ও দেখাচ্ছে ওই বোর্ডটাতে। এই রাস্তাটা ঢুকে যাচ্ছে বহরমপুর শহরে। এই যে বাইকটা ঢুকলো বহরমপুর টাউন এইদিকে, আর আমরা সোজা বেরিয়ে যাব বহরমপুরকে বাইপাস করে। এটা হচ্ছে বহরমপুর বাইপাস রোড। হয়ে গেল ফার্স্ট টি ব্রেক, আর বাড়ি থেকে ডিম সেদ্ধ করে নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে ব্রেকফাস্ট। বাড়ি থেকে 160 কিলোমিটার এসে ফার্স্ট ব্রেক নিলাম। এবার আবার সামনের দিকে এগোনো। চারপাশে এখনো দেখছেন কিরকম কুয়াশা রয়েছে। কিছু প্রবলেম হয়েছে না, এরা বিশ্রাম নিচ্ছে। চলুন আমরা এগোই এবার একটু। রাস্তায় কিছু কিছু গর্ত আছে, প্যাচওয়ার্ক হয়েছে, কিন্তু ওভারঅল খুবই ভালো কন্ডিশনে। শুধু এইগুলোকে একটু নজর করে চালাতে হয়, এই যে এরকম হঠাৎ হঠাৎ রাস্তা ক্রস করা। আচ্ছা, এই চলে এসেছি মোড়গ্রামের মুখে। ওইটা হচ্ছে, ওই মোড়টা হচ্ছে মোড়গ্রাম। বর্ধমান ফুটিসাঁকো হয়ে যারা আসেন তারা এই পয়েন্টে এসে, এই যে এই রাস্তাটা থেকে এসে এই পয়েন্টে এসে, এইখান থেকে এসে NH-34-এ ওঠেন। এই জাতীয় সড়কের ওপর টোটো স্ট্যান্ড, এগুলোই সমস্যার। ওই জন্য যত সকাল সকাল, যত ভোরবেলা বেরোনো যায়, তত এই সমস্ত উপদ্রব মিনিমাম থাকে, অথবা একবারে থাকেই না। যেমন আমরা কৃষ্ণনগর অবধি সেরকম পাইনি, তারপর থেকে এই সমস্ত শুরু হয়েছে। এখন বাজে প্রায় 7:30, কিন্তু এখনো এরকম ফগের এই রকম অবস্থা। তবু এখন 90-100 এরকম টানা যাচ্ছে মাঝে মধ্যে। এই যে কোথাও কোথাও এরকম একটু খারাপ হয়েছে। মে মাসে এটার কন্ডিশন কম্পারেটিভলি বেটার পেয়েছিলাম। মোড়গ্রাম ছাড়ানোর পর কুয়াশার অবস্থা আবার খারাপ হয়েছে, আবার ভিজিবিলিটি বেশ কমে গেছে এবং ঘন কুয়াশা এখন। ওই জন্য আবার একটু দেখে শুনে চালাতে হচ্ছে। ভিজিবিলিটি বেশ কমে গেছে আবার। তার মধ্যে এরকম উইদাউট ইন্ডিকেশন, এই যে যেমন টোটো তেমন বড় গাড়ি, সবই একভাবে চলছে।
রাস্তার ওভারঅল কন্ডিশন এবার কিন্তু খারাপ হয়েছে। মে মাসে যা দেখেছি তার থেকে অনেক জায়গাতেই বেশ খারাপ অবস্থা। এই যে গর্ত টর্ত সব রয়েছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমের গর্ত রয়েছে। আমরা এখন ওমরপুর চলে এসেছি। এখানটা একটু জ্যাম হবে, ভোরবেলা বেরোতে পারলে একরকম। এই যে রাস্তার অবস্থা বেশ খারাপ। সম্ভবত বর্ষার পরে মেরামতটা এখনো হয়নি, সেই জন্যই এই অবস্থা। এই যে আহিরন ওয়েটল্যান্ড, পাখি আসার, পরিযায়ী পাখি আসার সময় হয়ে এসছে প্রায়, আর হয়তো মাসখানেকের পর থেকেই আসা শুরু করবে। সামনে রয়েছে আমার সেই প্রিয় আয়রন ব্রিজটা, আহিরনের। রাস্তা খারাপ, বেশ খারাপ, বেশ খারাপ। মে মাসের তুলনায় বেশ খারাপ রাস্তা। এখানে এই লেনটাতে কাজ হচ্ছে, এই যে পিচ তুলে ফেলেছে, নতুন করে ইয়ে করবে, ফলে এইটাকেই দুটো পার্ট করে বোথ সাইডে ট্রাফিক পাঠানো হচ্ছে। ড্রাম দিয়ে ডিভাইডারের কাজ করছে ড্রামগুলো। এই যে সামনে সেই আহিরন ব্রিজ, আবার সেই পুরনো দিনের মতন একই ব্রিজ দিয়ে আর কি দুপাশে ট্রাফিক যাবে, সেই সিচুয়েশন হয়ে গেছে। এই যে দেখুন রাস্তার অবস্থা, দেখুন কীরকম, কতটা খারাপ হয়ে রয়েছে রাস্তা। বহুকাল আগে যখন ওই লেনটা তৈরি হয়নি, তখন এই একটা লেন দিয়েই বোথ সাইডের গাড়ি যেত। আজকে আবার সেই অভিজ্ঞতাটা হচ্ছে আরেকবার। এই যে রাস্তার অবস্থা, এই যে রাস্তা, প্রচুর গর্ত, প্রচুর গর্ত, প্রচুর আনডিউলেশন। শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা সব সামনে। প্রচুর লোক গাড়ি এবং বাইক দাঁড় করিয়ে হালকা হচ্ছে। কেন এই জায়গাটাই সকলের পছন্দ এই হালকা হওয়ার জন্য, সেটা অবশ্য ঠিক বুঝতে পারলাম না, কিন্তু প্রচুর লোক রয়েছে, অনেক গাড়ি, অনেক বাইক। এই শুরু হয়ে গেছে এদের ন্যাকামো, রাস্তাটাকে এরকমভাবে ভাইয়ে করে দেওয়া এবং ড্রিবলিং করে করে যাওয়া। এবার চলবে এটা মোটামুটি, এই সিস্টেমটা অনেকটা দূর অবধি চলবে। সামনে ফারাক্কা ব্যারেজ আসছে। বেশ কিছুটা জায়গায় খুবই খারাপ রাস্তার কন্ডিশন ছিল, এখন আবার একটু ভালো হয়েছে, কিন্তু পেছনে প্রায় 30-40 কিলোমিটারের মধ্যে মাঝে মধ্যেই খুব খারাপ খারাপ প্যাচ পড়ছে। ব্যারেজের ওঠার জ্যাম এখান থেকেই শুরু হয়ে গেছে। দেখি কতক্ষণে পেরোতে পারি, কিন্তু যেমন রাস্তার অবস্থা তেমনি জ্যাম। দেখি কতক্ষণ লাগে পেরোতে। কবে যে এই ব্রিজটা কমপ্লিট হবে আর শাঁসা করে গঙ্গার উপর দিয়ে চলে যাব, সেটাই খালি ভাবি। তো অনেকটা কিন্তু কাজ এগিয়েছে। এই পিলারগুলোর ওপর পুরো ফাঁকাই ছিল, পিলারগুলো ওইরকম ফাঁকা ছিল। এদিক থেকেও খানিকটা এগিয়েছে, ওদিক থেকেও খানিকটা এগিয়েছে। এখন মাঝখানে একটু জোড়া লাগলেই হলো। আশা করি খুব জলদি জোড়া লেগে যাবে এবং আমরা করে ফারাক্কা ব্যারেজ পার হয়ে যাব। এই যে গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে। মাঝামাঝি এসে রাস্তাটা একটু ভালো হয়েছে। ওঠার মুখটাতে যেরকম রাস্তাটা খারাপ ছিল, ততটা খারাপ এখানে নেই। এখন বাজে 9:10। আমরা আমাদের বাড়ি থেকে 288 কিলোমিটার চালিয়ে মালদা বাইপাসে চলে এসেছি। এখন আমাদের সেকেন্ড ব্রেক, চা খাবো, খেয়ে আবার এগোবো। ড্রোনটা সমস্যা করছে, এখানে ভেবেছিলাম একটু ড্রোন শট নেব, ড্রোনটা প্রবলেম করছে, অ্যাপসটার কিছু একটা ইস্যু হয়েছে।
দেখতে হবে পরে, এখন আর হচ্ছে না, দেখি পরে গিয়ে কী করা যায়। আদারওয়াইজ এই ট্রিপ ড্রোন ছাড়াই। ফারাক্কা ব্রিজ যখন হাফ ক্রস করেছি তখন আমার গোপ্রোর ব্যাটারিটা অফ হয়ে গেল, ফলে ফারাক্কা কালিয়াচক এগুলো আর তোলা হয়নি। কালিয়াচকে যেরকম জ্যাম নর্মালি থাকে ততটা জ্যাম ছিল না, ঠিকঠাক ছিল, জ্যাম ছিল কিন্তু এরকম অস্বাভাবিক জ্যাম ছিল না। মোটামুটি পেরিয়ে আসতে পেরেছি, আমরা টাইমেই আছি, খুব জোরে না টানলেও মোটামুটি টাইমে আছে, যেহেতু রেস্ট কম নিচ্ছি এবার, সেই জন্য ভালো ডিস্টেন্স কভার করতে পারি। হয়ে গেল একটা ছোট্ট টি ব্রেক, সবই ঠিকঠাক আছে, খালি মনটা একটু খারাপ খচখচ করছে। ড্রোনটা অ্যাপসটা কিছু একটা সমস্যা হয়েছে, আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে। তো এখন প্রধান কাজ হচ্ছে পেট্রোল পাম্প খুঁজে বার করে তেল ভরা, কারণ পেট্রোল এক দাগে এসে দাঁড়িয়েছে। পাম্প পাওয়া গেছে, তাহলে তেলটা ভরেই নিই। কার্ডে হবে তো? হয়ে গেল তেল ভরা, 906 টাকার তেল খেয়ে লালমোহনবাবুর পেট ভর্তি হলো। আমাদের কিন্তু এখনো সেই অর্থে ব্রেকফাস্ট হয়নি, দুবার চা খাওয়া হয়েছে এই যা। এইবার যেটা করতে হবে, একটু কোথাও খেয়ে ওষুধটা খেতে হবে প্রেশারের। আহিরন বা ফারাক্কা সংলগ্ন অংশে রাস্তার যা হাল ছিল সেই তুলনায় এখানকার রাস্তা অনেক ভালো। ইনফ্যাক্ট পুরো রাস্তাটাই মে মাসে ভালো ছিল, ওই জায়গাটা হঠাৎ করে এবার খারাপ মনে হচ্ছে, কিন্তু এখানটা বেশ ভালো রাস্তা। রায়গঞ্জ 61 এখান থেকে, তাহলে ডালখোলা ওই 110 মতন হবে। আজকে টোল প্লাজা গুনি কতগুলো পেরিয়েছি, তো এটা তার মধ্যে একটা। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। অনিন্দ তো বাইকে যাচ্ছে, ওই জন্য যেখান দিয়ে সেখান দিয়ে গলে যেতে পারছে। আমি তো টোটো নিয়ে বেরিয়েছি, আমি অত সরু জায়গা দিয়ে এই টোটো নিয়ে বেরোতে পারবো না। এইটা হচ্ছে রায়গঞ্জ শহরে ঢুকে গেল, আর আমরা বেরোচ্ছি রায়গঞ্জ বাইপাস দিয়ে। মে মাসে যখন গেছিলাম তখনই রেলের উপরে যে ব্রিজটা হয়েছে সেই ব্রিজটার একদিকের অংশটা তৈরি হয়েছিল, সেই জন্য একদিকের অংশটা দিয়েই পুরোটা যাচ্ছিল, কিন্তু এখন বোধহয় পুরোটাই খুলে দিয়েছে। কি অসাধারণ লাগছে, সামনে ধান ক্ষেত, সবুজ হয়ে রয়েছে পুরো, ব্যাপক লাগছে। আর এখানে পুরো সার্কেল হয়েছে রাস্তাটা। ডালখোলা 50, শিলিগুড়ি 180, 200 নিচে নেমেছে। এই রাস্তাগুলো যখন এরকম 4 লেন হিসেবে তৈরি হচ্ছিল আজ থেকে 4-5-6 বছর আগে, তখন এই জায়গাগুলো পার হওয়া যে কি ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ছিল। খানা খন্দ, জ্যাম, মাইলের পর মাইল লরি দাঁড়িয়ে রয়েছে, পাশ দিয়ে মাটির যে অংশগুলো রয়েছে সেখান দিয়ে ডজ করে করে বেরোতে হচ্ছে, ধুলো, সে মারাত্মক একটা ব্যাপার ছিল। মানে ওই ফেজে যারা এই রাস্তা দিয়ে যায়নি তারা বুঝতেই পারবে না, মানে তারা কল্পনাও করতে পারবে না যে কি ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ছিল এখান দিয়ে যাওয়াটা। এই জাস্ট এইখান থেকে এইটুকু এরকম অংশ চওড়া ছিল, মানে এখন এই একদিকের লেন যতটা চওড়া লাগছে তার হাফ চওড়া ছিল। আর মাটির যে অংশটা সেটা অন্তত 6-7 ইঞ্চি নিচে পিচ থেকে, সে তার মধ্যে নেমে আবার তারপর থেকে উঠে ওপর দিয়ে যেতে হতো। ভয়ঙ্কর। ফলে সময়টাও অনেকটা বেশি লাগতো। এখন যেভাবে যাচ্ছি সেভাবে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না তখন। হ্যাঁ, এই যে সামনে রেল ব্রিজ, দুটো অংশই খুলে দিয়েছে, ওই যে ওপাশ দিয়ে গাড়ি আসছে।
মে মাসে যখন গিয়েছিলাম তখন এইটা দিয়ে বোথ সাইডে ট্রাফিক যেত, আর ওইটা ঝালাই টালাই এসবের কাজ চলছিল। এবার সামনে ডালখোলা, সেটাও আর একটা যন্ত্রণার বিষয় ছিল কয়েক বছর আগেও, কিন্তু এখন সেটা মাখন হয়ে গেছে। মাখন হয়ে গেছে বলে সাম্প্রতিককালে নয়, ডালখোলা বাইপাস বেশ ক বছর হলো ওপেন হয়েছে। এই হচ্ছে বোতলবাড়ির রাস্তা ঢুকে গেল এইটা, আর আমরা সোজা বেরোচ্ছি ডালখোলার দিকে। আগে এই ভোর 3টে, 3:30, 4টে এরকম সময় বেরিয়ে আর কি এইসব জায়গা ক্রস করতাম দুপুর 2:30, 3টে, 3:30, এমনকি একবার 4টের সময় ওখান থেকে ক্রস করেছি। এতটাই খারাপ রাস্তা ছিল তখন, বেশি দিন আগের কথা না, 2016, 17, 18 এরকম সময়ও এইসব জায়গায় যাওয়াই যেত না, মানে চালানোই যেত না এইসব জায়গা। এই হচ্ছে ডালখোলা বাইপাস, এই ডালখোলা শহর পাশ দিয়ে চলে গেছে। এই হচ্ছে রেল লাইন, ওই যে ওই লেভেল ক্রসিংটা পার হয়ে যেতে হতো। এই হচ্ছে বিহার মোড় বা পূর্ণিয়া মোড়। এই রাস্তা থেকে বাদিকে গেলে পূর্ণিয়া 42 কিলোমিটার, শিলিগুড়ি হচ্ছে 127 কিলোমিটার, ডান দিকে কিষানগঞ্জ, ডান দিকে শিলিগুড়ি যেতে হবে কিষানগঞ্জ হয়েই। ওই যে ওপরে ফ্লাইওভারটা, ওই যে লরিটা যাচ্ছে, ওইটা দিয়ে হচ্ছে পূর্ণিয়াতে চলে যাওয়া যায়। তো এই জায়গাটার খুব একটা পরিবর্তন হয়নি, রাস্তার সারফেসের কোয়ালিটি একটু ইমপ্রুভ হয়েছে, কিন্তু সিস্টেমের গোলমাল এখনো রয়েছে। গত ডিসেম্বরে এই জায়গাটা পুরো খোঁড়াখুড়ি চলছিল, মে মাসে এসে দেখেছি মোটামুটি একটা জায়গায় এসছে। এখন একটু পিচ টিচ দেখতে পাচ্ছি। আমরা মোটামুটি বিহারে ঢুকে পড়বো এক্ষুনি। এইবার একটু খেতে হবে। আর এইবার এইখান থেকে ইসলামপুর বাইপাস অবধি রাস্তার অবস্থা খুব একটা ভালো কোনোদিনই দেখিনি। এই রাস্তাটা আমার এমনিতে খুব প্রিয় রাস্তা, বিশেষ করে বসন্তে বা গরমের সময় আসলে এই রাস্তায় প্রচুর জারুল আর অমলতাস ফুল দেখতে পাওয়া যায় দুপাশের এই গাছগুলো। বাগডোগরা 117, কিষানগঞ্জ 27, কানকি ড্যাম, কানকি ধাম 12, অন্য কিছু শুনবেন না। কিন্তু এই রাস্তাটার সমস্যা হচ্ছে ভালো হঠাৎ করে এরকম গর্ত। এই যে সুন্দর রাস্তা হঠাৎ এরকম গর্ত, আনএক্সপেক্টেডলি এই গর্তগুলো চলে আসে এবং তখন বড্ড বেকায়দায় পড়তে হয়। এই যে এইরকম অবস্থা চলে আসে। 11:40 বাজে, ডালখোলা পেরিয়ে এসছি আমরা। ডালখোলা আর কিষানগঞ্জের মাঝামাঝি অবস্থায় আছি। তো আমাদের তো ব্রেকফাস্ট কিছুই হয়নি। এবার এখানে একটু দাঁড়িয়েছি, একটু হালকা করে কিছু খাবো, খেয়ে প্রেশারের ওষুধপত্র খাবো, খেয়ে আবার এগোবো। শিলিগুড়ি এখান থেকে ওই 120-25 কিলোমিটার মতো। এই দিকটা হচ্ছে ডালখোলা, আর এইটা হচ্ছে ইসলামপুর হয়ে শিলিগুড়ি। রুটি, তরকা আর স্যালাড। রুটিগুলো মোটা, তরকাটাও ঠিকই, দুর্দান্ত বলবো না, ভালো খাওয়া যায়। এবং কেউ যদি এই দুটো রুটি খায় মোটামুটি ঠিকঠাক লাঞ্চ, এর বেশি লাগবে না। তারপর ঢেকুর তোলার জন্য এইটা হয়ে গেল ব্রেকফাস্ট কাম লাঞ্চ। দুটো করে রুটি আর একটা তরকা নিয়ে দুজনে ভাগ করে খেলাম, আর একটা ছোট্ট করে কোল্ড ড্রিঙ্কস। রুটি হচ্ছে 10 টাকা করে,
আর তরকা হচ্ছে 80 টাকা, আর ওই কোল্ড ড্রিঙ্কস জল এসব নিয়ে 190 টাকা তে ব্রেকফাস্ট লাঞ্চ 2 কমপ্লিট। চলো এবার আবার এগোনো যাক একটু, 12:30 বাজে। এই সমস্ত জায়গায় আগেকার সিচুয়েশনে, আগের রাস্তা যখন ছিল তখন এই সমস্ত জায়গায় পৌঁছতে 4টে 4:30 বেজে যেত। আমরা মোটামুটি 3.5-4 ঘন্টা এগিয়ে এখন আগেকার সিচুয়েশন থেকে। তাও আজকে প্রথম 3 ঘন্টায় মাত্র 100 কিলোমিটার আসতে পেরেছি, এত ফগ ছিল। ওইটা না হলে এতক্ষণে হয়তো আমরা গাজলডোবার কাছাকাছি চলে যেতাম। আমরা চলে এসেছি কিষানগঞ্জ, বিহারে ঢুকছি এবার। এই হচ্ছে চেকপোস্ট, দারুর জন্য চেকিং হচ্ছে। শিলিগুড়ি 100, গুয়াহাটি 535, শিলচর 850। এই হচ্ছে কিষানগঞ্জ স্টেশন বাদিকে। কলকাতা ফেরার রাস্তাটা ওইটা নিচে দিয়ে, আর যাওয়ার রাস্তাটা, শিলিগুড়ি যাওয়ার রাস্তাটা এখান দিয়ে। এই আবার আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়লাম, বিহার ছাড়িয়ে চলে এসছি, এবার ইসলামপুরের আওতার মধ্যে ঢুকে পড়েছি। এই হচ্ছে রাস্তার অবস্থা গাইসালের পর। আগেও খারাপ ছিল মাঝে মধ্যেই, কিন্তু এখানে অনেকটা জায়গা বেশ টানা খারাপ এবং খুব খারাপ, বেশ খারাপ। শিলিগুড়ি 78, 76, জলপাইগুড়ি 115, আলিপুরদুয়ার দেখতে পেলাম না। আচ্ছা, এই যে সামনে থেকে ডান দিকে যে অনিন্দ বেঁকছে, এইটা হচ্ছে ইসলামপুর বাইপাস, আর এইটা হচ্ছে ইসলামপুর শহরে ঢুকে যাচ্ছে এই রাস্তাটা। এইটা আমরা যাচ্ছি ইসলামপুর বাইপাস ধরে। সিগনালে আটকেছি, চলো ছাড়া পেয়ে গেছি। এই রাস্তাটা আমার বড় প্রিয় রাস্তা। এই রুটে যতগুলো বাইপাস আমরা পেরোলাম তার মধ্যে এটা অনেক আগে তৈরি হয়েছে, খুব সম্ভবত মালদা বাইপাসেরও আগে চালু হয়েছে, না হয়তো মালদা বাইপাসের পরে হয়েছে। এনিওয়ে, তো এর কোয়ালিটিটা অসাধারণ ছিল ওই সময়ের নিরিখে, তো খুবই ভালো লাগতো, যে কারণে এই রাস্তাটা আমার খুব প্রিয় হয়ে গেছে। প্রথমবার চালিয়ে ভীষণ মজা পেয়েছিলাম, এমনকি এটা দিয়ে একবার রাত্রিবেলায় গেছি, আলো টালোগুলো জ্বলে গিয়ে সে একটা অসাধারণ ব্যাপার লাগছিল। কি সিন, পুরো একদম ধান ক্ষেত, ডানে বায়ে, দারুণ দারুণ। এই যে অটোটা ঢুকছে, এইটা হচ্ছে ইসলামপুর শহরে চলে যাচ্ছে। এখানেও সিগন্যালে দাঁড়িয়েছিলাম। আমি যে কথা বলছিলাম অনিন্দও সেটা বলছিল যে এটা বেস্ট ছিল এক সময়, এখন একটু খোঁড়াখুড়ি হয়েছে, প্যাচ ওয়ার্ক হয়েছে, ফলে ওই লেভেলটা আর নেই, ওই মানটা আর নেই। দার্জিলিং 126, গ্যাংটক 180, গুয়াহাটি 542। আমরা বিধাননগর ছাড়িয়েছি। এই জায়গাটাতে ওদিকের লেনটা আবার ক্লোজড আছে, এই পাশের লেন দিয়েই বোথ সাইডের ভেহিকল যাতায়াত করছে। ওই লেনটাতে হয়তো কোনো কাজ টাজ হচ্ছে, সেই জন্য বন্ধ আছে। এই যে কাজ হচ্ছে এই লেনটাতে, ওই জন্য ওইটা পুরো বন্ধ। ফেসবুকে দেখেছিলাম পোস্ট, আমি ভেবেছিলাম যে আজকে যখন বেরোচ্ছি রাস্তায় দেখা হয়েই যাবে, দেখা হয়ে গেল। কৌশিক ব্যানার্জি ও একটা সাংঘাতিক মেসেজ নিয়ে, সাংঘাতিক রকমের একটা উদ্দেশ্য নিয়ে বেরিয়েছে গঙ্গাসাগর থেকে সান্দাকফু, তাই তো, তিলোত্তমার জন্য। 12 তারিখে গঙ্গাসাগর যাই, 13 তারিখে আবার কলকাতা ব্যাক করি, 14 তারিখ কলকাতা থেকে ঢুকে শুরু।
আমরা চলে এসেছি ঘোষপুকুর। এই মোড়টার নাম হচ্ছে ঘোষপুকুর। এখন বাজে 2:30। একটু দেরি হলো, আগের বারের হিসেবে একটু দেরি হলো, কারণ আগের বার কুয়াশার ব্যাপারটা ছিল না, এবার রয়েছে। সেই জন্য প্রথম দিকের 3-3.5 ঘন্টা আমাদের খুব সময় লেগেছে আসতে, কিছুই দেখা যাচ্ছিল না। তো সেটা আপনারা দেখেছেন আগে। এবার এই ঘোষপুকুর মোড় থেকে দুটো রাস্তা আলাদা হচ্ছে। এই যে বাদিকের রাস্তাটা, এই যে বাইকটা দাঁড়িয়ে রয়েছে, এই রাস্তাটা দিয়ে গেলে হচ্ছে বাগডোগরা হয়ে শিলিগুড়ি, 14 কিলোমিটার বাগডোগরা এখান থেকে। আর আমরা এই রাস্তাটা ধরবো না, আমরা সোজা বেরোবো ফুলবাড়ি ব্যারেজ হয়ে, গাজলডোবা হয়ে গরুবাথানের দিকে যাব। তাহলে আমাদের এই পর্বের যাত্রা, অর্থাৎ বাড়ি থেকে শিলিগুড়ি অবধি যে এপিসোডটা, সেটা এখানেই শেষ করছি। রাস্তার কন্ডিশন তো আমরা বললামই, দেখিয়েওছি মাঝে মধ্যেই। আগের বারের থেকে রাস্তা খারাপ লাগলো, মানে মে মাসের যা অভিজ্ঞতা ছিল সেখানকার থেকে রাস্তাটা খারাপ লাগলো। তাহলে এই এপিসোডটা এখানেই শেষ করছি। এই ঘোষপুকুর থেকে আমাদের অনওয়ার্ড জার্নি থাকবে পরের এপিসোডে, অর্থাৎ সেকেন্ড এপিসোডে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে ঘোষপুকুর মোড়ের ঠিক ওপাশ থেকে, অর্থাৎ পরের এপিসোডে।